এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ, মন্তব্য অর্থমন্ত্রীর। উত্তরণ পেছানোর প্রস্তাব যাচাই করবে জাতিসংঘ। কর ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে এনবিআর। করদাতার ব্যাংক হিসেবে দেওয়া হবে ট্যাক্স রিফান্ড। বাড়তে পারে বিদেশি প্রতিষ্ঠানের কর হার। এবং সরকারের নানা উদ্যোগেও কাটছে না জ্বালানি সংকট, সব পাম্পে মিলছে না তেল। ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে চলমান সংকটময় বাস্তবতায় এখনই বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। রোববার স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধিরা বলেন, এলডিসি উত্তরণে 3 বছর সময় বাড়ানোর বাংলাদেশের প্রস্তাব যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ এখনো এক সন্ধিক্ষণে, আর বাকি মাত্র কয়েকটা মাস। কিন্তু করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতির ঘাটতির কথা বলে এখনই এলডিসি গ্রাজুয়েশনের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতদিন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা না গেলেও এবার নিজেদের অবস্থান পরিষ্কার করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। Reality is the challenge the Bangladesh faces right now. রোববার জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, অর্থনীতির বেশিরভাগ সূচকই নিম্নমুখী। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে অর্থনীতিতে চাপ আরও বাড়ছে। এমন বাস্তবতায় এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত হলেও ট্রানজিশনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। বাংলাদেশের সময় বাড়ানোর প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে। Bangladesh has formally requested for a 3-year extension of its graduation timeline to 2029. This request is currently under consideration by the Committee for Development Policy, the CDP, under the crisis response provision of its enhanced monitoring mechanism. অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সাম্প্রতিক বৈশ্বিক সংকটে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। We have seen how the IMF has downgraded our risk structure from low to moderate. So in view of that, if the economy is asked to make a transition, we would face a preference cliff. And that's the reality. চ্যালেঞ্জ থাকলেও প্রবৃদ্ধি বাড়ানো ও টেকসই অর্থনীতি গড়তে সরকার কাজ করছে বলেও জানান তিনি। Enhancing sustainable state capacity. আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। অগ্রিম কর ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী অর্থ বছর থেকে ট্যাক্স রিফান্ড দেওয়া হবে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে। রোববার প্রাক বাজেট আলোচনায় একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি জানান, স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর কোনো পরিকল্পনা নেই। তবে অর্থ পাচার ঠেকাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংস্থার চেয়ারম্যান। পণ্য আমদানিতে বিভিন্ন পর্যায়ে অগ্রিম কর আদায় করে এনবিআর, যা পরবর্তী বছরের করের সঙ্গে সমন্বয় করে সংস্থাটি। এর মাঝে লম্বা সময় ধরেই ব্যবসায়ীদের বড় অঙ্কের টাকা আটকে যায় এবং ব্যবসায়ের খরচ বেড়ে যায়। তাই ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্রিম কর রিফান্ড প্রক্রিয়া সহজ করা হচ্ছে। প্রকৃত আয়ের চেয়ে অতিরিক্ত কর নেওয়া হলে তা সরাসরি পৌঁছে যাবে করদাতার ব্যাংক হিসাবে। উদ্দেশ্য হলো রেজিডেন্ট ট্যাক্স পেয়ার তো আমি সেই কর্পোরেট রিটার্ন দিবে, যতটুকু ট্যাক্স কাটলাম ওইটার অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট পাবে, আর বাকিটা সে পরে দিবে। টাকা আমি এখানে পাচ্ছি, রিটার্ন সাবমিট করব। রোববার 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় অ্যামচেম, বিসিসিসিআই সহ 6টি ব্যবসায়ী সংগঠন। এ সময় সারচার্জ, টার্নওভার কর, ট্রেড লাইসেন্স ফি, কাস্টম জটিলতা সহ শুল্ক ও কর বিষয়ক নানা প্রস্তাব দেন ব্যবসায়ীরা। মনিটরিং করা যায় এনবিআর থেকে কতটুকু লাগছে, কেন লাগছে, দিল্লিতে কেন হচ্ছে, এটা রিসার্চ করে এই কাস্টমস টাইপটাকে কমিয়ে আনতে হবে। এটা যদি স্যার একটু উইথহোল্ডিং ট্যাক্সের সাথে আপনারা যে ডিটিএর মধ্যে যদি আর্টিকেল ইনক্লুড করে দেন, আমি কোনো ডিফারেন্সিয়েশন করতে পারছি না।
আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, সরকারের পক্ষ থেকে রাজস্ব বাড়ানোর চাপ আছে, তবে আসছে বাজেটে রাখা হবে ব্যবসা বান্ধব কর কাঠামো। যদিও কমছে না বিদেশি প্রতিষ্ঠানের কর। বৈদেশিক ঋণ এগুলো পরিশোধ করতে হবে, দেশ পরিচালনার জন্য যে পরিমাণ টাকার দরকার এবং দেশের উন্নয়নের জন্য যে টাকা দরকার এবং দেশের আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে কল্যাণ করার জন্য সরকারের যে টাকা দরকার, এইগুলো জোগাড় করার জন্য যে পরিমাণ টাকার দরকার আমাদের টাকার থেকে কালেকশন বাড়ানো। একই সাথে জনস্বাস্থ্য বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই এনবিআর এর। তবে বন্ডের মাধ্যমে আনা কাঁচামালের অবৈধ ব্যবহার ঠেকাতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই জায়গাটা আমাদের কড়াকড়ি করতে হবে। এবং ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ বিপর্যস্ত হওয়ায় বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে। এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন জ্বালানি তেল ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। সরকারের নানা উদ্যোগের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানি সংকট। সব পাম্পে মিলছে না জ্বালানি তেল, আর যেখানে তেল মিলছে সেখানে দীর্ঘ সারি। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। রাজধানীতে জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত তেল। সংকটের নেপথ্যে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন অনেকে। প্রয়োজনে তেলের জন্য বাড়তি দাম গুনতে রাজি, এমন মন্তব্য করেছেন তীব্র ভোগান্তি সহ্য করে লাইনে থাকা ভুক্তভোগীরা। যদিও বর্তমান পরিস্থিতিতে দাম না বাড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন অনেকে। 3 ঘন্টা খাড়াই রয়েছি তেলের জন্য, অসত তেল পাইতে আসি না। পর্যাপ্ত পরিমাণ হয় না তো, এই যে 10-12 লিটার তেল দেবো আর কি, এই 5-6 ঘন্টা থাইকে এরকমের আর কি। আমরা তো পেট্রোল অকটেনের সমস্যা হওয়ার কথা না আমাদের, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কিন্তু পেট্রোল আর অকটেনে। প্রয়োজনে তেলের দাম বাড়াই দিই, কিন্তু আমরা এই ঝামেলা ফেস করতে চাই না। পাম্প কর্তৃপক্ষের দাবি, তেলের চাহিদা বাড়লেও ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়নি, ফলে মজুদ ফুরিয়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। জানেন, আমার 27,000 লিটার প্রতি 2 দিন দিলে এই ডিমান্ড থাকবে না। যেহেতু 13 দিচ্ছেন, আমার লাগে 27, তাহলে ওই 13 গ্যাপ থাকতেছে প্রতিদিন, কিন্তু 13 গ্যাপ থেকে যাচ্ছে। এই কারণে এত লম্বা লাইন। গাড়িতে 13 লিটার তেল ধরেন, ও না নিলেও চলতো, 200 টাকার তেল যাচ্ছে না, তারপরে নিচ্ছে। গাড়িতে 11 লিটার তেল আছে, কিন্তু স্বাভাবিক সময় জীবনেও আসতো না সে। বাংলাদেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, অথচ অনেক পাম্পে ডিজেল পর্যাপ্ত থাকলেও টান পড়েছে অকটেন ও পেট্রোলে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এ শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারী শব্দ যুক্ত করে শিল্প ধ্বংসের পায়তারা করা হচ্ছে, যা মালিক ও শ্রমিকের মধ্যে চিরস্থায়ী বিভেদ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার রাজধানীর বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তিনি জানান, মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। বলেন, শ্রমিকের চাকরি অবসানের ক্ষতিপূরণে সময়সীমায় অস্পষ্টতা রয়েছে। একই সাথে উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা হয়েছে দাবি করেন বিকেএমইএর সভাপতি। এ সময় শ্রমিকের ভবিষ্যৎ তহবিলের সংজ্ঞা সংশোধন, মাতৃকালীন মজুরি সহ 8টি সংস্কার করে আইন পাশ করার দাবি জানায় সংগঠনটি। শ্রম আইন অনুযায়ী হবে, কিন্তু কর্মকর্তারা পার্ট অফ মালিক। তাহলে তারটা আমি যখন তাকে একজন চুক্তিভিত্তিক নিয়োগ দেই, তখন কিন্তু তারটা সেখানে আমরা ওইভাবে লিখে দিই, যার ফলে শ্রম আইনের মধ্যে আমরা এবার খুব স্পেসিফিক্যালি শ্রমিকের সংজ্ঞাটাকে আমরা খুব সুন্দর করে ডিফাইন করে দিছি। বান্দরবানের সাঙ্গু সহ বিভিন্ন নদীর তীরে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে চীনা বাদামের চাষ। নদীর পানি শুকিয়ে জেগে ওঠা চরে বাদাম চাষ করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি বাদাম চাষিরা। বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। বান্দরবান জেলার নদীর চর জুড়ে এখন চাষ হচ্ছে চীনাবাদাম। সঠিক পরিচর্যার মাধ্যমে 4 থেকে 5 মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। পাহাড়ি এলাকার নদী চরের বেলে দোআঁশ মাটির জন্য এবার বাদামের ফলনও আশানুরূপ হয়েছে। বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি জেলার বাদাম চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি আর কি। এটা চাহিদাও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 2 লাখ টাকা আমি বেচতে পারবো। বর্ষার পর কেনে বাজার চরে বাদাম চাষ করে, আর ফলও ভালো হচ্ছে বছর। বাদামের গুণগত ভালো টাকায় বিক্রেতারা
এখান থেকে এসে বাদাম নিয়ে যায়। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে সাঙ্গু এবং মাতামুহুরী দুটি নদী আছে। এই নদীর কুল ঘেঁষে অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে চীনাবাদাম চাষ হচ্ছে, যেটা নাকি অত্যন্ত আশাব্যঞ্জক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।